সবাইকে আজকের পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আজকের পডকাস্টে আজকে একজন খুবই গুরুত্বপূর্ণ মানুষ আছেন। গুরুত্বপূর্ণ এই কারণে, আমরা সবাই জানি যে এই সৌন্দর্য চর্চা তথা রূপচর্চা বিষয়টা নারীদের একচেটিয়া একটা বিষয়। কিন্তু সেটা যে নয়, সৌন্দর্য চর্চার বিষয়টা যে পুরুষেরও আসলে জরুরি, সেই বিষয়টি নিয়ে যিনি একাডেমিক লেখাপড়া করেছেন এবং যিনি এখন সেই বিষয়টি নিয়ে কাজ করেন ঢাকা শহরে, সেই শোভন সাহা আছেন আমাদের সঙ্গে। শোভনদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের পডকাস্টে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দাদা, আমার না খুবই জানার আগ্রহ যে পেশা হিসেবে মানুষ তো আসলে ধরুন সাংবাদিকতা, শিক্ষকতা, চিকিৎসক কিংবা প্রকৌশলী হতে চায়। আপনি কেন এই সাইডে আসলেন? মানে এই যে রূপচর্চার বিষয়টা নিয়ে কেন আপনি কাজ করতে আগ্রহী হলেন? আসলে এটা আমার সম্পূর্ণ শখ থেকে এখানে আসা। ওকে। তো মানে নিজেকে পরিপাটি রাখতে খুব পছন্দ করতাম ছোটবেলা থেকেই। ওকে। তো এটা নিয়েই কাজ করার যখন একটা প্রফেশনাল ওয়ে খুঁজে পাই, তখন এটা আমাকে খুব ভালো ক্যাচ করেছিল। আচ্ছা, তো আমি আমার স্টাডিটা এই সাবজেক্টের উপরেই তখন করতে শুরু করি। এটা কোথায়? বাংলাদেশে তো এরকম বোধহয় পড়া না, যায় না। আমি আমার মানে বিবিএ কমপ্লিট করার পরে আমি এটা ইন্ডিয়া থেকে করে আসছি। তারপর থেকে আপনি এটা প্রফেশনালি নিয়েছেন। এখন আপনার ঢাকা শহরে নিকেতনে আপনার। হ্যাঁ, নিকেতনে আমি প্র্যাকটিস করছি। প্লাস হচ্ছে আমাদের এই সেক্টরের আসলে মানে শেখার কোনো শেষ থাকে না। আমাদের দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সেমিনার অ্যাটেন্ড করতে হয়। নতুন কি বের হচ্ছে সেগুলো আমাদের জানতে হয়। এবং আমাদের দেশেও বিউটি এক্সপো হচ্ছে এখন। বাইরে থেকে ট্রেনাররা দেশে আসছে। আমাদের সেগুলোতেও পার্টিসিপেট করতে হয়। যে জিনিসটা আমার আরও মানে জানার কিউরিসিটি আর কি, সেটা হচ্ছে যে এই যে রূপচর্চা, সৌন্দর্য সচেতনতা বা সেটা নিয়ে কাজ করা, এইটা আসলে নারীদের একচেটিয়া হয়ে গেল কিভাবে আসলে? কারণ আমরা তো সেই পুরোনো দিনের ছবি যদি দেখি, গুহাচিত্র যদি দেখি, সেখানে কিন্তু মানুষ, পুরুষেরাও ফুলের মালা গলায় দিচ্ছেন, মানে এরকম ছবি আমরা পাই। রূপচর্চার অনেক কিছু আমরা পাই, সেটা পুরুষেরাও আছে, নারীরাও আছে। কিন্তু সেটা নারীদের দিকে চলে গেল কেন আসলে? ছেলেরা আসলে মানে অনেক বেশি যান্ত্রিক জীবনে ব্যস্ত হয়ে পড়ে। আচ্ছা। তো সেক্ষেত্রে দেখা যায় তাদের টেক কেয়ার করার মতো পর্যাপ্ত সময় পায় না। ওকে। যেমন যদি আমাদের বাবাদের কথাই আমরা চিন্তা করি, তো তারা তো পুরো সংসারটা চালায়। তো দেখা যায় যে তাদের এই সবার দায়িত্ব নিতে নিজের প্রতি খেয়াল রাখাটাই হয় না। সৌন্দর্য চর্চা বিষয়টা আসলে নারীর অধিকারের মধ্যে পড়ে গেছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা বলি, কিন্তু আবার আমরা এটা তো জানছি যে আসলে পুরুষেরও তো ত্বক আসে, পুরুষেরও দাঁত আসে, ঠোঁট আসে, মুখ আসে, চুল আসে। নারীদের যেহেতু এগুলো সব আলাদাভাবে টেক কেয়ার করা হয়, চর্চা করা হয়, সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করা হয়, তাহলে পুরুষদেরও নিশ্চয়ই সেভাবেই একটা কিছু ব্যাপার-স্যাপার আছে। সেইটা আসলে একজন সাধারণ মানুষ, ধরুন আমরা সে কোথায় থেকে শুরু করা উচিত? আসলে সৌন্দর্য মানে পরিচর্যার ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। ওকে। এটা যখন আমরা মেইনটেইন করতে শিখবো তখন কিন্তু অটোমেটিকই আমাদের মানে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এগুলো চলে আসবে। তো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এই কারণে দেখা যাচ্ছে আমরা বাইরে থেকে এসেছি, আমাদের মুখটা ভালোভাবে ধুতে হবে। তো আমরা শুধু পানি দিয়ে ধুলে তো হচ্ছে না, ফেস ওয়াশ ইউজ করতে হচ্ছে। তো আমরা যে কোনো একটা ফেস ওয়াশ ইউজ করলে দেখা যাচ্ছে আমার স্কিনে কখনো স্যুট করছে, কখনো করছে না। করছে না। তো তখনই আমাকে জানতে হবে যে আমার স্কিনের জন্য কোন ফেস ওয়াশটা বেটার। আমি আদৌ ফেস ওয়াশ ইউজ করতে পারবো কিনা। অনেকের দেখা যাচ্ছে ফেস ওয়াশ ইউজ করলে অনেক পিম্পল হচ্ছে। তো তাদের স্কিনে দেখা যাচ্ছে ক্লিনজার মিল্ক ইউজ করতে হচ্ছে বা অন্য কিছু ইউজ করতে হচ্ছে, সেটা ডক্টর, কসমেটোলজিস্ট বা ডার্মাটোলজিস্টরা বলে দিচ্ছে। তো এভাবেই কিন্তু শুরুটা হয় যে আমি নিজেকে পরিষ্কার রাখতে গিয়েই কিন্তু আমি ধীরে বিউটির মধ্যে নিজেকে ইনভলভ করতে পারি। সেটা নারী পুরুষ যেই সবার হোক না জন্যই কেন, সৌন্দর্য চর্চার প্রথম ধাপ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার থাকা। পরিচ্ছন্নতা। দেন আসলে চিকিৎসক কিংবা আপনারা যারা আছেন তারা আসলে ডিসাইড করবেন যে আপনার ত্বক কেমন, চুল কেমন, সেই অনুপাতে ট্রিটমেন্টগুলো হয়। এই ব্যাপারটা কি এরকম? আমরা যদি মেকআপের কথা বলি, সেটা হচ্ছে আমাদের বাড়তি সৌন্দর্য। ওকে। যে আমরা আমাদের চোখটাকে খুব সুন্দর করে সাজাচ্ছি, লিপসটাতে কালার করছি। তো ছেলেরাও এখন দেখা যাচ্ছে যে ফটোশুটের জন্য মেকআপ করে বিয়েতে যাচ্ছে। যাচ্ছি। তো এটা হচ্ছে আমি তখন করব যখন আমি ভেতর থেকে আগে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আমি দেখা যাচ্ছে যে আমার স্কিনে প্রচুর প্রবলেম নিয়ে মেকআপ করতে বসলেই কিন্তু আমার মেকআপটা ভালো হবে না। রাইট। তারপর আমার হেয়ারের অনেক প্রবলেম হচ্ছে, আমি হেয়ারে অনেক স্টাইল করতে পারবো না। তো আমার কিন্তু বেসিকটা আগে আমার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। তারপরেই আমি একটার পর একটা স্টেপ আমি যেতে পারি। চুল, দাঁত, ঠোঁট, ত্বক, এগুলো সব আলাদা। কিন্তু যে কমন জিনিসটা আছে সেটা হচ্ছে খাবার। এটা মানে আমরা যাই করি না কেন,
খাবারটা বোধহয় খুব গুরুত্বপূর্ণ। এই খাবারটার আসলে বিষয়টা কি? খাবার কিভাবে আসলে সৌন্দর্য বাড়ায় কিংবা ভেতর থেকে কাজ করে? ডেফিনেটলি খাবার আমাদেরকে সুন্দর থাকতে হেল্প করে। সেক্ষেত্রে আপনার যেমন পর্যাপ্ত পরিমাণে ফল খাওয়া, তারপর সবজি খাওয়া। এখন হচ্ছে যে আপনার ডক্টরের সাথে আপনাকে কনসাল্ট করতে হবে যে আপনার শারীরিক কোনো অন্য প্রবলেম আছে কিনা। যেমন ধরেন একটা ডায়াবেটিক পেশেন্টের বিউটি টিপস একরকম হবে, আচ্ছা, তার ওকে, ডায়েট একরকম হবে। ওকে। আবার যে অ্যাথলেটিক্স তার একরকম হবে। এখন ছেলেরা অনেক বেশি জিমে যায়, তাদের প্রচুর প্রোটিন লাগে। তো প্রচুর প্রোটিন যখন তারা খায় তাদের কিভাবে বাকিটা ম্যানেজ করতে হয়। সো এটা কিন্তু প্রচুর সেক্টরে ভাগ হয়ে গেছে। আমাদের ভেতর থেকে ভালো রাখতে হলে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে খেতে হবে এবং এই খাবারটা কার জন্য কতটুকু সেটা কিন্তু পার্টিকুলারলি আলাদা আলাদা করে আমাদেরকে ভাবতে হবে। আমি এখানে কমন কিন্তু কাউকে বলতে পারি না যে তুমি প্রতিদিন এক ২ টা কলা খাও, কয়েকটা খেজুর খাও, কমলা খাও। এভাবে কিন্তু আমি পার্টিকুলার কাউকে বলে দিতে পারি না। এটা সবার জন্য প্রযোজ্য হবে না। আচ্ছা, তো এটার জন্যই কিন্তু আপনার এক্সপার্টের সাথে কথা বলতে হবে যে আপনার কতটুকু প্রয়োজন। আচ্ছা। আপনার সুন্দর থাকতে, আপনার বডি ফিট রাখতে আপনার কতটুকু প্রয়োজন। কিন্তু আমাদের এখানে যেটা খুব প্রবণতা এখন হয়ে গেছে যে যেটা একবার ট্রেন্ডে চলে আসে বা সোশ্যাল মিডিয়া যেটাকে একবার ট্রেন্ড বানিয়ে দেয়, সেটা সবাই আসলে ব্যবহার করতে শুরু করে। এটা মানে শুধু সৌন্দর্য চর্চা নয়, এটা আমরা ডায়েটের ক্ষেত্রেও দেখেছি যে যেমন একসময় কিটো ডায়েট করার খুবই প্রবণতা শুরু হয়ে গেল। মানে এইটা আপনি যেটা বলছেন যে এটা সবার জন্য তাহলে এক জিনিস না, নয় একদমই আসলে। না। যেমন ধরেন যে আপনি কেটো ডায়েটের কথা যেটা বলছেন ওটা কিন্তু এখন আর চলছে না। চলছে না, কারণ রাইট। ওটার অনেকগুলো সাইড ইফেক্ট অলরেডি বের হয়ে বের হয়ে গেছে। গেছে। রাইট। তো সেটাই আপনাকে বুঝতে হবে যে আপনার বডির জন্য কোনটা প্রযোজ্য। কারণ আপনার হয়তো কিডনির প্রবলেম আছে বা অন্য কোনো প্রবলেম আছে। আমি আপনাকে বললাম যে আপনি প্রচুর নিমপাতা খান, তিতা খান তাহলে আপনার স্কিন ভালো থাকবে। কিন্তু আপনি এটা খেয়ে দেখা যাচ্ছে আপনার কিডনি আরো ড্যামেজ হয়ে ড্যামেজ যাচ্ছে। হয়ে গেল। রাইট। সো এটা আপনাকে অবশ্যই ডক্টরের সাথে কথা বলে আপনার বডিতে কোনটা কতটুকু দরকার এরকম একটা চার্ট তৈরি করে নিতে হবে। একটা জিনিস দাদা, আরেকটা আমরা যেটা খুব গুরুত্বপূর্ণভাবে দেখি আরকি যে রূপচর্চার জায়গায় আসলে দুটো জিনিস খুব কাজ করে। একটা হচ্ছে ভেষজ আর একটা হচ্ছে কেমিক্যাল। এবং আমরা খুবই দেখি যে আমাদের যারা রূপ বিশেষজ্ঞ আছেন তারা ভেষজ ব্যাপারটা নিয়ে বেশ অনেকটাই মানে কনসাস। এগুলো কি আসলেই কাজ করে? করে কিছু ক্ষেত্রে করে না। কিছু ক্ষেত্রে আমাদের পুরাতন কিছু ভুল ধারণা আছে এবং এই ধারণাটা তখন থেকে তৈরি হয়েছে যখন আমাদের কাছে কেমিক্যালগুলো ছিল না। আচ্ছা, আবার কেমিক্যালগুলোই বা আমরা কোথায় পেলাম? এগুলো পেলাম। কিন্তু নেচার থেকেই আমাদের পাওয়া। বিভিন্ন রকমের অ্যাসিড বলেন বা আপনার আ রূপচর্চার যে উপাদান, এগুলো কিন্তু সব প্রাকৃতিক কোনো না কোনো নির্যাস থেকেই সংগ্রহ করা সংগ্রহ হয়। করা। তো ওকে। কেমিক্যাল ফর্মে যখন আসে সেটা হয় কি একদম কনসেনট্রেটেড। মানে আমি আমার নেচারের যে সাইড ইফেক্ট গুলো আছে সেটাকে রিমুভ করে দিয়ে আমি জাস্ট গুড থিংস গুলোকেই কালেক্ট করে নিয়ে আসলাম। আর যখন আমরা ডাইরেক্ট ভেষজ তৈরি করছি সেখানে কিন্তু আমরা হাতে আমাদের কিন্তু গুড ব্যাড থিংস গুলো আমরা আলাদা করতে পারছি না। যেমন ধরেন আপনি অ্যালোভেরা হচ্ছে আমার স্কিনে যদি আমি দিয়ে দেই এটাতে কারো র্যাশ হতে পারে। পারে। আবার এই অ্যালোভেরার কনসেনট্রেটেড লোশন দিয়েই কিন্তু র্যাশ কিউর করা হয়। আচ্ছা। সো এখানে আমার বুঝতে হবে যে আমি সব ধরনের প্রোডাক্ট ডাইরেক্ট আমি ইউজ করতে পারবো না। কিছু জিনিস হয়তো পারবো। যেমন আমার খুব মানে স্কিন বার্ন হচ্ছে একটু হিলিং এর জন্য আমি কিউকাম্বার লাগায় রাখতে পারি। সেটা আমার কোনো ক্ষতি করবে না, আমার স্কিনকে রিল্যাক্স করবে। পানি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেকেই আছে যেটা বলেন যে মানে যখনই সময় পান একটু পানি দেন মুখে বা ত্বকে একটু পানি দেন। পানিটা আসলে বাইরে থেকে কতটা কার্যকরী আসলে? পানি খেতেও হবে যেমন পর্যাপ্ত পরিমাণে, অতিরিক্ত পানি খাওয়া ভালো না আবার কম না। সেরকম হচ্ছে আপনি স্কিনেও যে পানি দিবেন সেটারও একটা পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে। আপনি ঘন ঘন পানি দিলেই কিন্তু আপনার স্কিন ভালো থাকবে না। কারণ আমাদের সেলটাকে রিপেয়ার করার মতো আমাদের টাইম দিতে হবে। আমি যদি মুখে বারবার পানি দিতে থাকি ও তো রিজেনারেট করার টাইম পাবে না। তো আমার পানিটাও পরিমাপ মতোই দিতে হবে। বরফ অনেক সময় আমাদের অনেক মানে ত্বকের অনেক উপসর্গ উপশম করতে সহায়তা করে। এটা কি আসলে কাজ করে আসলে? ওটাও আপনার রিল্যাক্সিং করেই করে। যখন আচ্ছা। আপনার নার্ভ রিল্যাক্স হয়ে যায়, আমি যেটা আগে বলছিলাম যে আপনি যখন কাম ডাউন হয়ে যাবেন, যেমন আপনি যদি যোগাসন করতে পারেন বা আপনি মেডিটেশন করতে পারেন, তাহলে কিন্তু আপনার বডি মাইন্ড অনেক কাম ডাউন থাকবে এবং আপনার অনেক অসুখ-বিসুখ এই জন্য হবে না। আচ্ছা। সো ওরকম যখন আপনি আইস দিবেন, আপনি ইনস্ট্যান্ট কাম ডাউন হয়ে যাচ্ছেন। তার ফলে আপনার স্ট্রেস কমে যাচ্ছে, সেটা আপনার ফেসে গ্লো করছে। বাট আপনার স্কিন হচ্ছে প্রচুর ড্রাই। আপনি যদি বারবার আইস দেন, তাহলে কিন্তু আপনার ড্রাইনেস আরও বেড়ে যাবে। আরো বেড়ে যাবে। ওকে। সো এটা সবার জন্য কিন্তু প্রযোজ্য হবে না। তো আপনার আইসটা আসলে তারাই ইউজ করতে পারে যে এটা দিয়ে কমফোর্ট ফিল করছে।
আমি কমফোর্ট ফিল করছি না এমন কোনো কিছুই আমার জোর করে ইউজ করা ঠিক হবে না। রূপ চর্চা ব্যাপারটা আসলে কোনো একপাক্ষিক জিনিস নয় না। যে আমি কিছু জিনিস ভেষজ হোক বা কেমিক্যাল হোক আমি সেটা ব্যবহার করলাম বাইরে, সেটা ত্বকে হোক, চুলে হোক, ঠোঁটে হোক, তাতেই আমার রূপ ভালো থাকছে বা আরো উজ্জ্বল হচ্ছে, ব্যাপারটা এরকম নয় আসলে। একদমই না। আর হচ্ছে এটা এখন এত বড় একটা সাবজেক্ট হয়ে গেছে, এটার মানে পড়া এবং গবেষণার কোনো শেষ নাই। Right. আর আপনার ওয়েদার চেঞ্জ হচ্ছে, রেগুলার চেঞ্জ হচ্ছে, তো আপনার স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের রুটিনও চেঞ্জ হয়ে যাবে। আপনি আগেকার ধরেন আমাদের সিনিয়র যারা, তারা আমাদেরকে বলতো যে আমরা তো তেল দিয়ে রাখতাম, এটা করতাম, ওটা করতাম। এখন আপনি তেল দিয়ে রাখলে প্রচুর ধুলা জমবে মাথায়, Right. তো সেটা আপনার দেখা যাবে চুলের জন্য আরো ক্ষতিকর হবে। সো সেই জিনিসগুলো অনেকগুলোই কিন্তু এখন আর আমাদের জন্য প্রযোজ্য নাই যেটা আগে ছিল। এখন যেমন আমাদের এই ঢাকার ওয়েদারে কিন্তু আমরা সাজেস্ট করি আপনি প্রতিদিন শ্যাম্পু করেন। যেমন একটা প্রতিদিন শ্যাম্পু করলে আমার চুল নষ্ট হয়ে যাবে, এটা একটা ধারণা আছে। নষ্ট হবে যদি আপনি শ্যাম্পুটা আপনার সুইটেবল না হয়। আমি যদি একটা রাফ কেমিক্যালের শ্যাম্পু ইউজ করি, ডেফিনেটলি আমার চুল রাফ হয়ে যাবে। Okay. বাট আমি যদি একটা ভালো শ্যাম্পু এভরিডে ইউজ করি, তাহলে কিন্তু আমার চুল ভালো থাকবে। আমরা কমনলি যেটা দেখি যে আমাদের এই অঞ্চলের নারীরা, পুরো ভারতীয় উপমহাদেশের নারীরাই এরা নারকেল তেল ব্যবহার করে এবং সরিষার তেল, নারকেল তেলটাই চুলে বেশি ব্যবহার করে। এটা আদৌ চুলের কোনো উপকার করে কি না আসলে নারকেল তেল? তেল ব্যবহারটা আসলে স্ক্যাল্প মাসাজের জন্য উপকারী। সেখানে যখন আপনার মানে মাথার ত্বকের কথা বলছেন? ত্বকের জন্য ওকে, যখন আপনি মাসাজ করছেন, তখন আপনার ব্লাড সার্কুলেশনটা ভালো হবে, ভালো হবে। আপনার মানে টেনশন কমে যাবে, ঘুম ভালো হবে, তখন কি হবে, চুল পড়া কমে যাবে। আরেকটা বিষয় যে আমাদের ইয়ে নিয়ে খুবই একটা কি বলবো যে শ্যাম্পু করা নিয়ে, যেটা আপনি খানিক বলছিলেন একটু আগেই যে প্রতিদিন এখন শ্যাম্পু করতে বলেন আপনারা, কিন্তু আমরা তো আবার কমনলি জানি যে আসলে প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করলে আবার চুলের ক্ষতি হয়। সেই ক্ষেত্রে কি করা? এখন শ্যাম্পু প্রতিদিন ব্যবহার করার পারপাসটা হচ্ছে আমার স্ক্যাল্পটাকে ক্লিন রাখা। ওকে, আমার যদি ধুলাবালি একদমই না লাগে, আমি বাসায় থাকছি, তাহলে আমার প্রতিদিন শ্যাম্পু করার প্রয়োজন দরকার নেই। নেই। ওকে, কিন্তু আমরা যারা বের হচ্ছি রোজ, আমাদের যে ট্রাফিক জ্যাম, পলিউশন, এটাতে আমাদের প্রচুর ডাস্ট ক্যাচ করছে। তো সেটা নিয়ে আমরা রাতের বেলা ঘুমায় গেলে কি আমাদের ড্যান্ড্রফ হচ্ছে, ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, নানা রকম প্রবলেম হচ্ছে। সেই সাথে আমাদের ওয়েদারে কিন্তু প্রচুর ঘাম হয়, ঘাম হয়। তো সেটাও আমাদের স্ক্যাল্পে জমে যাচ্ছে। এই ক্ষেত্রে প্রতিদিন শ্যাম্পু করাটা হেলদি, এবং শ্যাম্পু করার সময় আপনাকে অবশ্যই আপনার স্ক্যাল্পের ধরন, হেয়ারের ধরন বুঝে চুজ করতে হবে। যদি প্রতিদিন শ্যাম্পু করলে চুল ড্রাফ লাগে, তাহলে কন্ডিশনার, সেরাম অবশ্যই ইউজ করতে হবে। এই কন্ডিশনার এবং সেরামের আসলে মূল কাজটা কি? কন্ডিশনার, সেরামের কাজটাই হচ্ছে যে আমাদের হেয়ারের পিএইচ ব্যালেন্সটাকে ঠিক করা। ওকে, যখন আমরা শ্যাম্পু করছি, তখন দেখা যায় যে আমাদের হেয়ারের উপরের থেকে কিউটিকলটাও একটু উঠে যায়, আচ্ছা। তো সেটাকে ব্যালেন্স করে কিন্তু কন্ডিশনার আর সেরাম। তো তাহলে হয় কি, আমাদের চুলটা তখন আর রাফ লাগে না। কন্ডিশনার করার কন্ডিশনটা কি আসলে? এটা কখন ঠিক কোন সময়টায় এটা করা? আমি সাজেস্ট করব হচ্ছে আপনার হেয়ারের ধরন বুঝে। যেমন ছেলেরা কন্ডিশনার প্রতিদিন করতে হবে এমন কোনো নিয়ম নেই, কারণ তাদের চুল ছোট। স্ক্যাল্প থেকে যে একটা সেবাম বের হয়, ওটাতেই কিন্তু কন্ডিশনিং করে। ওকে, তো সেই ক্ষেত্রে শ্যাম্পু করে যদি সেরাম লাগায়, যাদের চুল বেশি ড্রাই, তারা কিন্তু কন্ডিশনারকে স্কিপ করতে পারে। ওকে, আর মেয়েদের জন্য আমি বলবো চুলের লেন্থে লাগাতে, এবং সেটা শ্যাম্পু যদি প্রতিদিন করে, চেষ্টা করতে হবে প্রতিদিনই ব্যবহার করতে। কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর ব্যস্ততা থাকে অনেকের, হয়তো পেরে উঠছে না। সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যেন সেরামটা স্কিপ না হয়। সেরামটা লাগানো খুবই সহজ, আপনি শ্যাম্পু করে টাওয়াল ড্রাই করে 2-3 ড্রপ সেরাম দিয়ে চুলটা ড্রাই করে ফেলবেন। সো এটা আমার মনে হয় মানে করাটা খুব কঠিন না, এবং সেরাম দিলেও আপনি কিন্তু আপনার চুলকে অনেক প্রোটেক্ট করতে পারবেন। যে জিনিসটা আমি জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে নারী এবং পুরুষ এই দুই ধরনের মানুষের, দুই ধরনেরই তো মানুষ তারা, সৌন্দর্য চর্চার মূল পার্থক্যের জায়গাটা কোনটা আসলে? পার্থক্যটা বলতে আসলে ওই সাজিয়ে তোলার ব্যাপারটা, যেটা আমরা ডেকোরেশন পার্ট বলতে পারি। সেখানে দেখা যাচ্ছে যে মেয়েরা তাদের চুলকে স্টাইল করে ডেকোরেশন করছে, লাইক কার্ল করছে, স্ট্রেইট করছে, নানা রকম কালার করছে। তো ছেলেদের মধ্যেও এই সুযোগগুলো আছে, কিন্তু কিছুটা লিমিটেশন আছে। যাদের চুল ছোট, তারা হয়তো শুধু কালার পর্যন্ত স্টাইল করতে পারছে বা স্পাইক করছে, তাদের ধরনটা একটু আলাদা। আর দেখা যায় যে মেয়েরা মেকআপ করছে, সেই ক্ষেত্রে ছেলেরা হয়তো প্রতিদিন মেকআপ করছে না, আবার তাদের স্পেশাল কোনো অকেশনের সময় করছে। আচ্ছা, তো ডিফারেন্সটা আসলে খুবই কম, কিন্তু আপনার কিছু হালকা পাতলা ডিফারেন্স মানে এটা একটু চর্চার, রেগুলার চর্চার বিষয়ে জায়গাতেই বোধহয় একটু ডিফারেন্স তৈরি হয় আপনি আসলে। যখন দেখবেন যে কর্পোরেটে কেউ জব করছে, তারা কিন্তু অনেক বেশি পরিপাটি থাকে। Right. তাদের এনভায়রনমেন্টটাই এরকম যে তাদের চুল দাড়ি একদম খুব ফিটফাট থাকতে হবে, ওয়েল ড্রেস আপ হতে হবে। তারপর আমরা এয়ারলাইন্সে যদি কাউকে দেখি, তাদেরকেও কিন্তু আমরা এই জিনিসটা নোটিস করি।
তো এইভাবে Okay. আসলে মেনটেন করাটা নিজের উপর ডিপেন্ড করছে। রূপচর্চা কিংবা এই শরীর স্বাস্থ্য ভালো রাখা, এটা তো আসলে তারই অংশ। এটা কোনো একক বিষয় না, এটা একটা সমন্বিত বিষয়। মানসিক চাপ যদি মানুষ না কমায় তাহলে আসলে কোনো কিছু কাজ করবে না। এই যে মেন্টাল পিস, মানে এই বিষয়টা আপনি একটু আমাদের দর্শকদের বলেন যে বিষয়টা আসলে কি, কারণ মানসিক স্বাস্থ্য ভালো রাখতে হবে এটা আসলে আমাদের কনসেপ্টই নাই। আমাদের স্ট্রেসটা অনেক সময় আমরা নিজেরা ম্যানেজ করতে পারি না। রাইট, রাইট। তো সেটার জন্য কিন্তু আমাদের স্পেশালিস্ট আছে হুম। যারা আমাদের অ্যাঙ্গার ইস্যু, স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে। আর বিউটি এসপেক্টে যদি আপনি বলেন, তারা কিন্তু ওখান থেকেই হয়তো সাজেস্ট করে দেয়, যেমন আপনি মেডিটেশনে যাবেন, ইয়োগা করতে যাবেন, আবার আপনি কিছু ক্ষেত্রে স্পা করলেও আপনার মানে স্ট্রেস কমে যাবে। ওকে। স্পায়ের মধ্যে দেখা যায় কি যে আপনার যে ফুল বডি মাসাজ থাকে, এটা অনেকে ভাবতে পারে যে এইটা বিলাসিতা হয়ে যায়, আমি কেন করব। বাট আপনি যদি মাসে 2 বার ফুল বডি মাসাজ করেন, আপনার স্ট্রেস কিন্তু অনেক কমে যাবে। আচ্ছা। কারণ আপনি প্রচুর কাজে থাকেন, স্ট্রেসে থাকেন, আপনার টিস্যুগুলো রিল্যাক্স হয়ে যাবে এবং আপনি দেখবেন যে আপনার জয়েন্ট পেইন, হাঁটুর ব্যথা, নানা রকম প্রবলেম কিন্তু সহজে হবে না। মানে যদি আমি স্পা করি মাসে একদম 2 বার। মাসে 2 বার। ওকে। তো আপনি এটা মানে এটা হচ্ছে একদম খুব সহজ পদ্ধতি। আমি কারো কাছে না গিয়েই আমি শুধুমাত্র পার্লার থেকেও এই সার্ভিসটা নিতে পারি। ওকে। তো দেখা যায় যে এই সার্ভিসগুলো বিভিন্ন পার্লার স্যালনে কিন্তু অ্যাভেলেবল থাকে। ওকে। তো আপনি সেখানেও করতে পারেন। ইভেন হচ্ছে যে আমি চুল কাটতে গিয়েছি, আমি 10 মিনিট একটা হেড মাসাজ করলাম। তাতেও কিন্তু আমার খুব রিল্যাক্স লাগবে। তার মানে আমরা যে এই যে পাড়ার সেলুনে যখন চুল কাটাই, বিশেষ করে ছেলেরা, আহ, তখন আসলে যে আমরা মাথা বা বডি ম্যাসাজ করে নিই, এইটা কি কাজ করে আসলে? ডেফিনিটলি কমনলি করে। আমরা করি এটা, সবাই কাজ করে এটা। করে। আপনি যদি মানে সে দক্ষ হয়, তাহলে আপনার কাজ করবে। অনেক সময় দেখা যায় যে আমরা কিছু স্টেপ তাদেরকে ইউজ করতে দেখি যেটা আসলে হেডে ইনজুরিও করতে পারে। আচ্ছা। সেই ধরনের স্টেপ করলে কিন্তু সেটা আপনার জন্য ক্ষতিকর। ওকে। বা সে যদি এক্সপার্ট হয়, খুব সুন্দর করে একটা রিল্যাক্সিং হেড মাসাজ করে দেয় আপনাকে, তাহলে কিন্তু আপনার এটা ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করবে। এটা আপনার স্ট্রেস ম্যানেজ করতে হেল্প করবে, আপনার হেয়ার ফল কন্ট্রোল করতে হেল্প করবে। এই রূপচর্চা বিষয়টা যে একমাত্র আমরা ভাবি যে নারীদের, মানে নারীদের অধিকারে চলে গেছে, ব্যাপারটা এরকম নয়, এরকম ভাবার কোনো কারণও নাই। ছেলেদের এটা এটা জরুরিও বটে। কারণটা হচ্ছে যে ছেলেরা বাইরে বাইরে থাকে, তাদের মানসিক চাপ বলুন, ত্বকের উপর দিয়ে ত্বকের উপর অত্যাচার, এই সূর্যের আলো কিংবা ধোঁয়া, বালি, ধুলো, এগুলো তো পরেই, সেগুলো থেকে মুক্ত থাকাটা ভালো। তাহলে আসলে জীবনটা বোধহয় অনেকটাই স্মুথ হবে। আর যে বিষয়টা আপনি বলছিলেন যে ঋতু একটা গুরুত্বপূর্ণ, যেমন এখন শীতকাল, মানে শীতকালের বিউটি ট্রিটমেন্ট আলাদা, গ্রীষ্মের আলাদা, শরতের, বর্ষার সব আলাদা আলাদা। এই বিষয়টা একটু ব্যাখ্যা করেন আমাদের। ডেফিনেটলি এটা হচ্ছে আমাদের দেশের ওয়েদারকে নিয়ে ভাবতে হবে এবং দেশের হয়তো আমাদের এই প্রোগ্রামটা দেশের বিভিন্ন জায়গা থেকে দেখছে, তাদের জেলা ভিত্তিকও কিন্তু এটা আলাদা করে ভাবতে হবে। আচ্ছা। যেমন ঢাকায় প্রচুর ঠান্ডা পড়ে, আবার ঢাকায় ঠান্ডা কম পড়ছে, অন্য জায়গায় ঠান্ডা বেশি বেশি পড়ছে। পড়ছে, রাইট। তাহলে এটা কিন্তু ওয়েদার ফ্যাক্ট করবে। তাহলে তাদের ওখানে একরকম রুটিন হবে, আমাদের এখানে একরকম রুটিন হবে। তো আপনার দেখা যাচ্ছে এই কোল্ড ক্রিম, যেটা কিন্তু খুব থিকও হয় আবার একটু লাইটও হয়। রাইট, রাইট। তাহলে যেখানে অনেক বেশি শীত পড়ছে সেখানে আমি বেশি, যেটা আপনার এফেক্টিভ হবে, হেভি ময়েশ্চার দিবে, সেরকম আমি কোল্ড ক্রিম ইউজ করব। যেখানে অল্প শীত পড়ছে সেখানে আমি লাইটটা ইউজ করব। সো এটা কিন্তু আমার একই দেশে কিন্তু দুটো প্রান্তে যদি ওয়েদারেরও ডিফারেন্স হয়, আমার কিন্তু সেখানেও ডিফারেন্স আনতে হবে। ময়েশ্চারাইজ করার ব্যাপারটা আসলে বোধহয় যে রূপচর্চার ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা এইটার আসলে আসলে কাজ কমফোর্ট কি? থেকে আসে। যেমন ধরুন যে আপনি একটা শাওয়ার করছেন, কিন্তু আপনি লোশন বা কোনো কিছু ইউজ করেননি, তো আপনার বডিটা খুব টান টান ফিল করছে। তো এটাকে কমফোর্ট দেওয়ার জন্যই কিন্তু আমাদের একটা ময়েশ্চারাইজার ইউজ করা হয়। তো সেটা আমাদের ফেসের জন্য এক রকমের ক্রিম ইউজ করা হয়, বডির জন্য আলাদা লোশন ইউজ করা হয়। তো আমরা দেখা যায় ফেসের জন্য একটু বেশি দামি বা একটু বেটার কোয়ালিটি ইউজ করলেও বডির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা মিনিমাল বা অ্যাফোর্ডেবল প্রাইসের কিছু একটা ইউজ করছি। সেটার ভিতরেও কারণ আছে, কারণ আমাদের ফেসের স্কিন বা আমাদের বডির স্কিন কিন্তু সেম না। তো আমাদের ফেসে যতটা স্পেশাল কেয়ার লাগে আমাদের বডিতে কিন্তু একটু কম লাগলো। কিন্তু যদি আপনার পায়ের গোড়ালি ফাটছে বা কোনো কালো হয়ে যাচ্ছে, সানবার্ন হয়েছে, সেগুলোর জন্য কিন্তু আপনাকে বিশেষজ্ঞ দেখিয়ে আপনার আলাদা আলাদা কসমেটিক্স নিতে হবে। একটা জিনিস কমনলি যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে যে এই শীতকাল আসলেই আমরা শরীরে তেল মাখি, বিশেষ করে আপনার সরিষার তেল মাখি।
এবং যারা অ্যাফোর্ড করতে পারেন তারা হয়তো অলিভ অয়েল মাখেন আর ভ্যাসলিন মাখি আমরা কমনলি। তো এই জিনিসগুলো কি আসলে ত্বকের জন্য ঠিক আছে? বিশেষ করে যে সরিষার তেল নিয়ে খুব বিতর্ক হয় যে এটা আসলেই ঠিক কিনা ব্যবহার করা। সরিষার তেলটা আসলে আমি বডির জন্য গুড বলবো না। এটা আগে হয়তো অন্য অনেক কিছু পাওয়া যেত না দেখে হয়তো ইউজ করতো বেশি, কিন্তু সরিষার তেলে যেটা যায় যে আপনার অ্যাসিডিক পরিমাণ একটু বেশি থাকে। আচ্ছা, এটা দেখা যায় অনেকের স্কিনে বার্ন করে, ইচিং এর প্রবলেম হয়। আবার যেটা একটু চিটচিটে হওয়ার কারণে অনেকে কমফোর্ট ফিল করে না বা এটার ফ্লেভারও অনেকে অ্যাডজাস্ট করতে পারে না। বুঝে আপনাকে ফার্স্টেই বলছিলাম যে আপনি ইউজ করবেন, আপনাকে কিন্তু ভালো লাগতে হবে। যেটা আপনি ফ্লেভারটা যখন নিচ্ছেন ওটা কিন্তু আপনার মাইন্ডে সেট হতে হবে। রাইট। সো দেখা যায় যে আপনার অলিভ অয়েলের ফ্লেভারটা একটু লাইট, এটা অনেকেই নিতে পারে, তাদের পছন্দ। আবার দেখা যাচ্ছে কেউ তেল একদমই লাইক করে না, তারা কিন্তু লোশন ইউজ করছে। লোশনের ইনগ্রিডিয়েন্টসের মধ্যেও অয়েল থাকে। তো যারা দেখা যাচ্ছে যে অয়েলটা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে চায় না, যে অয়েলের গন্ধ ভালো লাগছে না, তারা কিন্তু সেখানে বডি লোশন ইউজ করছে। আমরা বুঝতে পারছি যে আসলে শোভন সাহা একজন একাডেমিক রূপচর্চা বিশেষজ্ঞ। এই একটা পডকাস্টে আসলে সব কিছু মানে কভার করা খুব একটা সম্ভব হবে না, এটা আমরা বুঝতে পারছি কথা বলতে বলতে। আপনারাও নিশ্চয়ই শুনতে শুনতে বুঝতে পারছেন। তো আমরা ডেফিনেটলি আমরা শোভন সাহাকে অনুরোধ করব আবার কখনো উনি আসবেন আমাদের এখানে আপনাদের সঙ্গে কথা বলতে, এই জিনিসগুলো মানে জানাতে আপনাদের। আর সেই সময় পর্যন্ত আমাদের এই পডকাস্ট আপনারা দেখতে থাকুন। যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেল, সেটা সাবস্ক্রাইব করুন। আর দেখতে থাকুন আমাদের এই আজকের পডকাস্ট। শোভন সাহা, আপনি যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলতে চান। ধন্যবাদ দর্শক আপনাদেরকে এতক্ষণ আমাদের আলোচনাটা শোনার জন্য, দেখার জন্য। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। নিশ্চয়ই ভবিষ্যতে অন্য কোনো টপিকে আমাদের দেখা হয়ে যাবে। শোভন সাহা যেটা আমাদের বললেন যে এই সব মিলিয়ে যদি আপনি চলতে পারেন তাহলে আপনার আসলে স্বাস্থ্যও ভালো থাকবে, মন ভালো থাকবে এবং সর্বোপরি আপনার সৌন্দর্য আসলে অটুট থাকবে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, কথা হবে, দেখা হবে আবারও।